ফেনী ও ঠাকুরগাঁও সীমান্তে বিসিএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো বাংলাদেশি হত্যা করলেও বাংলাদেশ তার জন্য কোনো পদক্ষেপ বা প্রতিরোধ করার চেষ্টা করে না। অন্যদিকে চীন সীমান্তে ভারত যদি একটা মানুষ মারে, চীন ভারতের 5 জনকে গুলি করে এবং পাকিস্তানে একটি গুলি করলে পাকিস্তান 5টা গুলি চালায়। আর এটাকেই বাংলাদেশের জন্য ভারতের কাছে পদযান নীতি এবং স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে অভিহিত করেছেন। নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ, দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নাসরুল্লাহর হুমকি। গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ফের হামলা, নিহত 29 জন। ইসরায়েল বিরোধী পোস্ট সরিয়ে দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী ও ঠাকুরগাঁও সীমান্তে বিসিএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শিপন। তিনি পরশুরাম পৌরসভার বাউরপাথর গ্রামের মৃত আলী নওয়াজের ছেলে। গত মঙ্গলবার রাত 11টার দিকে বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী 6612 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিপনকে স্থানীয় বাসিন্দারা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরশুরাম পৌরসভার স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, রাত 11টার দিকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শিপনকে পাওয়া গেছে। জানতে চাইলে ফেনীর 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, বিসিএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধের বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় কেউ চোরাচালানের অপরাধের সঙ্গে জড়িত থাকলেও গুলি করা বিধিসম্মত নয়। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে মোহাম্মদ রাজু নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের নাগরভিটা সীমান্তে 367 নম্বর মেইন পিলারের 5 নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির ও বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া আজ শুক্রবার দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রাজু বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামে মোহাম্মদ হাবিবুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক 1টার দিকে রাজু সহ কয়েকজন নগরভিটা সীমান্ত এলাকা দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। এই সময় ভারতের 152 বিএসএফ ব্যাটালিয়নের 3 গাঁও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে রাজুর মৃত্যু হয়। ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা রাজুর লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যান। ওসি ফিরোজ কবির বলেন, রাজু নামের ওই যুবকের লাশ ভারতের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে জেনেছি। এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বালিয়াডাঙ্গি উপজেলার নগরভিটা সীমান্তে একটি হত্যাকাণ্ডের খবর আমরাও জেনেছি। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ বেলা 3:30টার দিকে ওই সীমান্তে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক হলেই ঘটনার বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। এরপর অধিনায়ক সিও পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ, দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে। কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করেছেন তারা। শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করে প্রতিরোধ করছে যোদ্ধারা। তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং 25 বছর আগেকার টেলিগ্রাম যোগ নেটওয়ার্ক বা
ল্যান্ডফোন ব্যবহার করছেন। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর দিকে থাকা পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাশির। আইডিএফ কর্তৃক আরও জানায়, তারা হিজবুল্লাহর সাময়িক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নাসরুল্লাহর হুমকি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল বিরোধী এ লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বাইরুতের দাহিয়া এলাকার সাইয়েদ আশ সোহাদা কমপ্লেক্সে দেয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এ অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহররম মাস উপলক্ষে সাইয়েদ আশ সোহাদা কমপ্লেক্সে ওই শোকের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সময় হাসান নাসরুল্লাহ প্রধান বলেন, গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এই ক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব এই সময় সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং স্বাগত জানান। পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলোর ইতিবাচক সাড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সূত্র মেহের নিউজ। গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ফের হামলা, নিহত ২৯ জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল। একটি ভিডিওতে একটি হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশু সহ ১ ডজনেরও বেশি মৃত ও গুরুতর আহত মানুষ দেখা গেছে। ইসরায়েলি বাহিনী বলেছে, তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীকে লক্ষ্য করার জন্য সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করছে, যিনি ৭ অক্টোবর ইসরায়েলের হামলায় অংশ নিয়েছিলেন। নাসের হাসপাতালের একটি সূত্র, যেখানে আবাসন আল কাবিরার আহতদের নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যু ঘটে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা অনেক লোকও আহত হয়েছে। গত ৪ দিনে বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চতুর্থ হামলা এটি। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা প্রথম ৩টি হামলা চালিয়েছে কারণ হামাসের রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং যোদ্ধারা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। গত শনিবারের মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ চালিত একটি স্কুলে হামলায় ১৬ জন নিহত হন, যেখানে প্রায় ২,০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছিল। পরদিন রোববার গাজা শহরের একটি গির্জাচালিত স্কুলে হামলায় হামাসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং আরও ৩ জন নিহত হয়েছেন। পরদিন সোমবার রাতে নুসেইরাত জাতিসংঘ পরিচালিত আরেকটি স্কুলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার জের ধরে দখলদার ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত ৩৮,২৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮,২৪৩ জন। ইসরায়েল বিরোধী পোস্ট সরিয়ে দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম। জার্নালিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে, এই সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেটা জানিয়েছে,
যেসব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে এবং তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে। ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে দেবে মেটা। অ্যান্টিসেমিটিক বক্তব্য, যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে। বুধবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার জেরে দখলদার ইসরায়েল গাজায় হামলা শুরু করেছে। গত 9 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত 38,295 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। গৃহহীন রয়েছে 7 লাখের বেশি মানুষ।